আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। চলো আজকের পর্বে আমরা কিছু ছোট প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, নিউরন কি? এখন নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। স্নায়ুতন্ত্র কি তাহলে? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। তাহলে স্নায়ুতন্ত্র জিনিসটা কি? স্নায়ুতন্ত্র হচ্ছে এরকম একটা তন্ত্র যেটা হচ্ছে আমাদের পেশি টিস্যুর অন্তর্ভুক্ত। প্রাণী টিস্যুর ভিতরে প্রাণী টিস্যুর অন্তর্ভুক্ত। এই যে প্রাণী টিস্যু পুরা দেহে আমাদের জালের মতো বিস্তৃত কতগুলা স্নায়ু আছে, যে স্নায়ুগুলা তোমার উদ্দীপনা অনেক তড়িৎ গতিতে বহন করে নিয়ে যায়। ওই যে তোমাদের ছোটবেলায় এরকম একটা কনসেপ্ট ছিল যে মশা যদি কামড়ায় সেক্ষেত্রে আমরা অন্যদিকে তাকায়ও বুঝে ফেলি যে এখানে হচ্ছে মশা কামড়াচ্ছে, আমাদের ওই অপর হাতটা অটোমেটিক ওই জায়গায় মশাকে মারার জন্য চলে যায়। এই যে জায়গাগুলা, এই কাজটা করে হচ্ছে তোমার স্নায়ু বা নিউরন। ওই যে স্নায়ুতন্ত্রের নিউরনটা মানে কার্যকারী এককটা, ওইটাই হচ্ছে নিউরন। তাহলে মানে এক কথার সংজ্ঞার জন্য আমরা এটাই বলতে পারি যে স্নায়ুতন্ত্রের গাঠনিক আর কার্যকর একক হচ্ছে নিউরন। এখন এই নিউরনটা নিয়ে আমরা আরেকটু ডিটেলসে জানবো, কারণ আমাদের এই দিকের যে অংশগুলো, এই যে অ্যাক্সন, নিউরিলেমা, এক্সোলেমা, এই সবগুলা বোঝার জন্য আমাদের একটা নিউরন দরকার। চলো একটা নিউরন আমি এখন আঁকি। কি রকম দেখো তো, একটা নিউরন যদি আঁকি, এটার সবার প্রথমে একটা কোষ দেহ থাকে, যেটা হচ্ছে তারকাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, গোলাকার হইতে পারে। এটা হচ্ছে একটা কোষ দেহ, কেমন তারার মতো একটা অংশ দিলাম। দেওয়ার পরে এখান থেকে লম্বা একটা অংশ দিলাম, এখান থেকে ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ বের হবে, আর আরেকটা যে লম্বা প্রলম্বিত অংশ বের হইলো এটাকে বলা হচ্ছে অ্যাক্সন। এর উপরে আচ্ছা দাঁড়ো, এই যে অ্যাক্সনটা যে দিলাম, এই অ্যাক্সনের উপরে একটা লেয়ার থাকে, পাতলা একটা আবরণ থাকে। অ্যাক্সনের উপরের আবরণকে বলবো এক্সোলেমা। তার উপরে আবার দেখো কিছু মায়োলিন জমা হইল। এই যে মায়োলিন জমা হয়ে হয়ে পুরো হয়ে গেছে, তাই না? কিছু কিছু জায়গায় কিন্তু মায়োলিনটা আমি দেখতে পাচ্ছি না, দেখো ফাঁকা। ওই জায়গাগুলোকে বলে হচ্ছে তোমার রেনভিয়ারের পর্ব। মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। এখন আমি কি কি বললাম সবগুলা জিনিস, এগুলাকে বললাম ডেনড্রাইট। ছোট ছোট যে প্রলম্বিত অংশ ওদেরকে বলবো ডেনড্রাইট। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তারকাকার যে অংশটা সবার প্রথমে আমি এঁকেছিলাম, এটা হচ্ছে আমাদের কোষ দেহ। কোষ দেহ। এরপরে এই যে সবার প্রথমে যে লম্বা প্রলম্বিত অংশটা আঁকছিলাম ওইটা হচ্ছে অ্যাক্সন, যার উপরে থাকে অ্যাক্সোলেমা আবরণী। এর উপরে এগুলা কি জমা হইলো দেখো তো, এগুলা হচ্ছে তোমার মায়োলিন সিথ। মায়োলিন জমা হইলো, মায়োলিন সিথ জমা হইলো। এই মায়োলিনের উপরে একটা আবরণ থাকে, ওইটারে বলবো হচ্ছে নিউরিলেমা। দেখো এই মায়োলিনের উপরে একটা আবরণ আছে, এইখানের উপরে একটা আবরণ আছে, এই আবরণটাকে আমি বলবো হচ্ছে নিউরিলেমা। নিউরিলেমা আবরণ, নিউরিলেমা। কেমন? মায়োলিনের উপরের আবরণটা হচ্ছে নিউরিলেমা। এরপরে অ্যাক্সন যেটা দিলাম, এই যে পুরা প্রলম্বিত এই অংশটা, এটা হচ্ছে অ্যাক্সন। এই পুরাটাকে আমি কি বলবো? অ্যাক্সন। অ্যাক্সনের উপরে একটা আবরণ আছে, এই যে এইখানটায়, এখানে মানে এই পুরাটাই হচ্ছে একটা আবরণ আছে, এই পুরাটায়। এই আবরণটাকে আমি বলবো হচ্ছে এক্সোলেমা। অ্যাক্সনের বাইরে আবরণকে বলবো হচ্ছে এক্সোলেমা। এরপরে কিছু কিছু জায়গায় মায়োলিন সিথ নাই, দেখো ফাঁকা। এই যে দেখো ফাঁকা জায়গা, কেমন? এই ফাঁকা জায়গাগুলোকে আমি বলবো হচ্ছে রেনভিয়ারের পর্ব। এই যে ছিদ্রগুলাকে বলবো, ছিদ্রগুলাকে বলবো রেনভিয়ারের পর্ব। রেনভিয়ারের পর্ব, কেমন? এরপরে এই যে তোমার শিকড়ের মতো কিছু অংশ আঁকলাম, এগুলাকে বলবো হচ্ছে অ্যাক্সন প্রান্ত। অ্যাক্সন প্রান্ত। এই যে চিত্রটা আমি আঁকলাম, এটা কিন্তু তোমার সৃজনশীলেও আসে বড় প্রশ্নে। বেশিক্ষণ লাগছে? 1 মিনিট লাগছে শুধু। তাহলে সহজ একটা চিত্র, এই চিত্রটা মনে রাখবো। এখান থেকে আমরা কি কি জিনিস বুঝলাম? অ্যাক্সনের আবরণকে বলে হচ্ছে এক্সোলেমা। মায়োলিন সিথ, আচ্ছা এটা তো মায়োলিন সিথের আবরণকে বলে হচ্ছে নিউরিলেমা। কেমন? এতটুকু বুঝতে পারছি। আর এই পুরা লম্বা যে অংশটা দিলাম এটাকে বলবো হচ্ছে অ্যাক্সন। এবার আমরা চলো এই উত্তরগুলোতে যাই। কি বলছে? অ্যাক্সন কি? অ্যাক্সন হচ্ছে ওই যে নিউরনটা, স্নায়ুকলার যে কোষ দেহটা, প্রথমে তারার মতো যে অংশটা আঁকছিলাম না, এই যে তারার মতো যে অংশটা আঁকছিলাম না, এখান থেকে এই লম্বা যে জিনিসটা দিছি এটাই হচ্ছে অ্যাক্সন। এই যে কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটি হলো অ্যাক্সন। বুঝতে পারছি কোনটা অ্যাক্সন? এই যে কোষ দেহ, এই তারাটা হচ্ছে কোষ দেহ।
কোষ দেহ থেকে যে লম্বা প্রলম্বিত অংশটা বের হইছে এটাই হচ্ছে অ্যাক্সন। এই লম্বা প্রলম্বিত অংশটাই হচ্ছে অ্যাক্সন। ছোট ছোট প্রলম্বিত অংশ তো আছে, এই যে ছোট ছোট তো দিছিলাম, এগুলাকে বলবো হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট। যদি ডেনড্রাইট জিজ্ঞেস করতো তাহলেও কিন্তু আমরা দিতে পারতাম। একসাথে দুইটা পড়ে ফেললাম। নিউরিলেমা কি? ওই যে যেটা বললাম আবরণ। নিউরনের কোষ দেহ হতে উৎপন্ন লম্বা তন্তু অ্যাক্সনের চারদিকে অবস্থিত পাতলা আবরণটি হচ্ছে নিউরিলেমা। মানে এই জায়গায় আমার ছোটবেলায় এই জায়গাটা অনেক প্যাচ লাগতো। এক্সোলেমা কোনটা, নিউরিলেমা কোনটা? দুইটাই আবরণ। কোনটা কার আবরণ? অ্যাক্সনের আবরণ এক্সোলেমা, আর ওই যে মায়োলিন আবার জমা হইলো অ্যাক্সনের উপরে, এক্সোলেমার উপরে মায়োলিন জমা হইলো, ওই মায়োলিনের উপরে আবরণকে বলবো নিউরিলেমা। ক্লিয়ার? এই জায়গাটা হচ্ছে আমরা বইয়ের ভাষায় লিখলাম এভাবে, কিন্তু বইয়ের ভাষায় পড়লে হচ্ছে আমার একটু কঠিন লাগতো, যার জন্য আমি এভাবে করে মনে রাখতাম। মানে আমি তোমাদেরকে এখন যেভাবে বুঝাচ্ছি এটা একটু মাথায় রাখো, তাহলে হচ্ছে লিখতে পারবা। লম্বা জিনিসটা হচ্ছে অ্যাক্সন, এটা তো চিনলাম। অ্যাক্সন তো চিনলাম। অ্যাক্সনের উপরে আবরণ হচ্ছে এক্সোলেমা। অ্যাক্সন এক্সোলেমা মিলে কিন্তু অ্যাক্সন এক্সোলেমা। ওই এক্সোলেমার উপরে কি জমা হইলো? মায়োলিন জমা হইলো। মায়োলিনের উপরে আবরণটা হচ্ছে নিউরিলেমা। ক্লিয়ার? এরপরে যাই চলো, তাহলে আমি এই দুইটা আর বলতেছি না, এই দুইটা তো বুঝাইলাম। সিন্যাপস কি? সিন্যাপস হচ্ছে একটা নিউরন আরেকটা নিউরন আমাদের পুরো বডিতে জালের মতো ছড়ানো, বলছি না? কিন্তু ওই একটা নিউরন কি জালের মতো ছড়ায় থাকতে পারবে? পারবে না। অনেকগুলা নিউরন লাগবে, একটা নিউরন আরেকটা নিউরন পরপর এরকম অনেকগুলা নিউরন লাগবে। ওই নিউরনগুলার যে সংযোগ স্থলটা ওইটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। আমি একটু তোমাদেরকে চিত্র এঁকে বুঝাই, তাহলে তোমার সহজ লাগবে। চলো, এই যে ধরো একটা নিউরন, কেমন আঁকলাম, এই যে একটা নিউরন, ওর এখানে কি ছিল? অ্যাক্সন প্রান্ত ছিল, তাই না? নিউক্লিয়াস ছিল, ছোট ছোট প্রলম্বিত অংশ ছিল। এবার আমি একটা নিউরনের পরে আরেকটা নিউরন আঁকবো, ওর এখানেই আরেকটা পিছনে আরেকটা নিউরন, যার এই যে প্রলম্বিত অংশ আছে, তারপরে আবার অ্যাক্সন আছে, সবকিছু আছে, মানে আরেকটা নিউরন আঁকতেছি। এবার ওর এখানে হচ্ছে অ্যাক্সন প্রান্ত, কেমন আঁকলাম। আবার এইখানে আরেকটা নিউরন, ও আবার এভাবে ঘুরে গেছে, ঘুরে মানে অন্যদিকে জালের মতো ছড়ায় থাকবে না? এরকম পুরা দেহে অনেকগুলা নিউরন আমাদের আছে। এখন দেখো তো, এই যে নিউরনটা এখানে শেষ হইলো, এই যে নিউরনটা এখানে শেষ হইলো, ওর এগুলা কি? অ্যাক্সন প্রান্ত। আর এই নিউরনটা এখানে শুরু হয়েছে, ওর এগুলা কি? ডেনড্রাইট। এই যে অ্যাক্সন প্রান্ত আর এই যে ডেনড্রাইট, ওরা খুবই কাছাকাছি এসে অবস্থান করছে না? এই যে একটা অ্যাক্সন প্রান্ত এখানে শেষ হইলো আর আরেকটা ডেনড্রাইট এখান থেকে শুরু হইলো, এই যে খুবই কাছাকাছি একটা অবস্থান না? ওদের মাঝখানে দেখো অল্প একটু ফাঁকা, এই ফাঁকা জায়গাটা যেখান দিয়ে কারেন্টের মতো করে চলে যায়, মানে তোমার যে উদ্দীপনাটা পাঠাইতে চায়, ওই উদ্দীপনাটা এই ছোট্ট জায়গা গ্যাপ থাকলেও মানে কিছু হয় না, কারেন্টের মতো করে চলে যায়। কারেন্ট তো এই জায়গা থেকে এই জায়গায় মানে ফ্লো করে চলে যেতে পারে। সেক্ষেত্রে এই যে দেখো এইখানে একটা ওদের জয়েন্ট, আবার এইখানের যে অ্যাক্সন প্রান্ত, আবার ওর যে ডেনড্রাইটটা, ওদের এখানে ভিতরে একটা তোমার হচ্ছে জয়েন্ট, এরকম ওর সাথে আরেকটা জয়েন্ট থাকবে, এরকম করে পুরো দেহের অ্যাকশনগুলো একজন একজনের সাথে মানে তোমার হচ্ছে খুব কাছাকাছি একটা অবস্থানে আসে না? এই জায়গাটাই হচ্ছে আমাদের সিন্যাপস। কেমন? এই জায়গাটাই হচ্ছে আমাদের সিন্যাপস। এখন মনে করো এই নিউরনটা একটা উদ্দীপনা গ্রহণ করলো, ওর কাছে একটা উদ্দীপনা আসলো, এই উদ্দীপনাটা ও কি করবে দেখো, ওর ভিতর দিয়ে গিয়ে এই অ্যাকশনের ভিতর দিয়ে দিয়ে অ্যাকশন প্রান্ত দিয়ে গিয়ে এখান দিয়ে কারেন্টের মতো করে এই নিউরনের কাছে চলে আসলো। এই নিউরন আবার গিয়ে গিয়ে এখান থেকে কারেন্টের মতো করে এই নিউরনে দিয়ে দিল, এই নিউরন থেকে আবার গিয়ে এখান থেকে পাশেরটা যাবে, এরকম করে পুরা দেহে তোমার উদ্দীপনাটা ফ্লো হবে। কিন্তু এই কাজটা আমি যেভাবে আস্তে আস্তে গেলাম এভাবে হয় না। কিভাবে হয় জানো? অনেক ফাস্ট হয়। এভাবে একজনের ভিতর থেকে আরেকজনের ভিতরে দিয়ে চলে গেল। এটাই হচ্ছে আমাদের উদ্দীপনা বহন করে কে করে? এই যে সংযোগ স্থলটা, সিন্যাপসটা করে। এই সংযোগ স্থলটাকে আমরা কি বলবো? সিন্যাপস বলবো। কেমন? চলো এবার আমরা এখানে গেলে বুঝতে পারবো সিন্যাপস কি। বললাম একটি নিউরনের অ্যাক্সনের টার্মিনালের সাথে, টার্মিনাল বলতে ওই যে প্রান্তটা, অ্যাক্সন প্রান্ত যেটা আমি বলছি, অ্যাক্সন প্রান্ত। তুমি টার্মিনাল না লিখে যদি প্রান্তও লিখো সমস্যা নেই। ওই অ্যাক্সন প্রান্তের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট, বুঝতে পারতেছো? চিত্র এঁকে বুঝাইছি, সহজ হয়ে গেছে। কিন্তু সরাসরি যুক্ত থাকে না, একটু ফাঁকা জায়গা থাকে। ওই ফাঁকা জায়গা বা ওই সংযোগ স্থলটাই হচ্ছে সিন্যাপস। বুঝা গেছে? আমি যে কথাগুলো বললাম হুবহু ওই কথাগুলাই এখানে আছে। প্রতিবর্তী ক্রিয়া কি? যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সেটা হচ্ছে আমাদের সুষুম্নাকাণ্ড দ্বারা। এই যে তোমার উদ্দীপনাটা
এই যেটা একটু আগে দেখালাম যে সেই করে উদ্দীপনাটা বহন হইলো, ওটা মস্তিষ্ক পর্যন্ত যাওয়া লাগে না, ও হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড পর্যন্ত আসলেই হচ্ছে তোমার প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়, যে মানে অনেক ফাস্ট কাজটা করার জন্য মস্তিষ্ক পর্যন্ত যাওয়া লাগে না, সুষুম্না কাণ্ডই নিয়ন্ত্রণ করে ফেলে। তাহলে এরকম কাজকে আমরা কি বলতেছি? এই কাজগুলোকে বলতেছি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। অনেক দ্রুত হয় যে কাজগুলা, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে দেখো অন্তঃক্ষরা, অন্তমানি ভেতরে, আন্তমানি বাইরে। এই জিনিসটা খেয়াল রাখবে, একটা আকারের জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। অন্ত হচ্ছে ভিতরে, আন্ত হচ্ছে বাইরে। খরা হচ্ছে ক্ষরণ করবে, কি করবে? ক্ষরণ করবে। কি ক্ষরণ করবে? হরমোন ক্ষরণ করে। অন্তঃক্ষরা গ্রন্থিগুলা হরমোন ক্ষরণ করে। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যে গ্রন্থিগুলা নালীবিহীন হয়, ওরা দেখো দেখো তো অন্তঃক্ষরা, ওদের মানে ভিতর থেকে ক্ষরণ হবে কিন্তু কোনো নালী থাকে না। তাহলে অন্তঃক্ষরা বলতে আমরা নালীবিহীন গ্রন্থিকে বুঝতেছি। নালীবিহীন গ্রন্থি যেখান থেকে নিঃসৃত হরমোনগুলা রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী নির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল থাকে। হরমোন যখন বলছিলাম এই কথাগুলোই কিন্তু বলছিলাম। হরমোন কোথা থেকে বের হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। ওর কোনো নালী থাকে না। এই যে হরমোন নিঃসৃত হইলো, এখন নালী নেই, হরমোনগুলো যাবে কিভাবে? রক্ত বা লসিকার মাধ্যমে যাবে। রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরের কাজ করবে। ওই যে বলছিলাম মস্তিষ্ক থেকে হরমোন খরিতে হবে, কিন্তু কাজ করবে কোথায় গিয়ে? কিডনিতে গিয়ে। তাহলে এই দূরবর্তী জায়গার কাজ সম্পন্ন করতেছে, দূরবর্তী জায়গার কাজ সম্পন্ন করতেছে। এইগুলাকে আমরা বলবো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, যারা হরমোন নিঃসরণ করে। এরপরে কি বলছে দেখো তো, প্রভু গ্রন্থি কাকে বলে? প্রভু গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা একটা গ্রন্থি, কিন্তু সে হচ্ছে লিডার, সে সব কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে মানুষের দেহে এরকম একটা, প্রাণীর দেহে আর কি, এরকম একটা হরমোন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেখান থেকে হরমোন নিঃসৃত হয়। ওটাকে আমরা বলি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। ওটা মাথার পিছনের দিকে থাকে, খুবই ছোট্ট একটা গ্রন্থি, কিন্তু সে সব হরমোন নিঃসরণকারী গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। দেখো ও হচ্ছে খুব ছোট্ট, কিন্তু ওর কাজ সবচেয়ে বেশি। ও অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে যে তোমরা হরমোন নিঃসরণ করো, এই জীবটার দেহে হচ্ছে এরকম চেঞ্জেস ঘটানো লাগবে, তোমরা হরমোন নিঃসরণ করো। তাহলে এজন্য ওকে হচ্ছে আমরা লিডার বা প্রভু গ্রন্থি বলতেছি, কারণ ও অন্য গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করতেছে। তাহলে মানবদেহের হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি, ও হচ্ছে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি, এজন্য ওরা হচ্ছে আমরা প্রভু গ্রন্থি বলতেছি। আর ওইটা কোনটা? পিটুইটারি, যেটা মস্তিষ্কের পেছনে থাকে, যে সবচেয়ে ছোট্ট কিন্তু এত বেশি কাজ করে। এরপরে টিএসএইচ, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড শুনেই তো বুঝতে পারতেছো থাইরয়েড কোথায় থাকে? গলায়। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। ওই জায়গায় আবার মানে ওইটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির কথা বলতেছি, মানে এই জায়গাটা যেখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। কিন্তু টিএইচএস হচ্ছে আরেকটা হরমোন, যেটা কি করে দেখো, থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন সংশ্লেষ ও ক্ষরণে উদ্দীপ্ত করে। থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন নিঃসরণ করতে হচ্ছে উদ্দীপ্ত করবে, যে তুমি থাইরয়েড হরমোন বের করো। এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড হচ্ছে আমাদের গলায় থাকে, কিন্তু এই হরমোনটা থাইরয়েড থেকে বের হয় না, ও যেখান থেকে বের হয় অন্য জায়গা থেকে, কিন্তু কাজ করে হচ্ছে থাইরয়েডকে উদ্দীপ্ত করে। থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন সংশ্লেষ, সংশ্লেষ একটা কঠিন ওয়ার্ড না? তোমাদের কাছে কি এটা কঠিন মনে হয়? সংশ্লেষ কিরকম কঠিন একটা কথা, সহজ করে বললেই পারতো, তৈরি করা। বইয়ে কেন যে এরকম কঠিন ওয়ার্ডগুলো উচ্চারণ করে বাচ্চারা হুদাই ভয় পেয়ে যায়। তাহলে সংশ্লেষ মানে হচ্ছে তৈরি করা, তৈরি করবে আর ক্ষরণে উদ্দীপ্ত করবে। কে করবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্ট্রোক কি? এই ওয়ার্ডটা তোমরা সবাই শুনছো, মাঝে মাঝে আমি এরকমও বলতে শুনি, হার্ট স্ট্রোক করছে। হার্টে কখনো স্ট্রোক হয় না, হার্টে হয় অ্যাটাক, ব্রেনে হয় স্ট্রোক। স্ট্রোক কোথায় হবে? মস্তিষ্কে হবে। স্ট্রোক হবে মস্তিষ্কে। মস্তিষ্কে যখন রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটবে, মানে অথবা হচ্ছে রক্ত মনে করো নালী ব্লক হয়ে গেছে, রক্ত আটকে গেছে, মানে হার্ট মস্তিষ্কে তোমার রক্ত যদি সরবরাহ না হয়, রক্তের সাথে অক্সিজেন যাবে, অক্সিজেন তাহলে যাইতে পারবে না, তখন হচ্ছে ব্রেনটা থেমে যাবে, ওর কাজ করতে পারবে না, কোষগুলো মারা যাবে, তখন হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোক হবে। ব্রেনে হয় স্ট্রোক, হার্টে হয় অ্যাটাক। এরপর থেকে যদি এই ভুলটা আর কাউরে বলতে শুনছি, কেউ যদি বলছো যে হার্ট স্ট্রোক করছে, হার্টে স্ট্রোক হয় না, হার্টে হয় অ্যাটাক, ব্রেনে হয় স্ট্রোক। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এরকম উল্টাপাল্টা কথা বললে কিন্তু মানুষ লজ্জা দিবে। সেক্ষেত্রে স্ট্রোক কই হইলো? মস্তিষ্কে হইলো। কি জন্য হইলো? রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটলো, এই জন্য হইলো। প্যারালাইসিস কি? এটা তো সবাই জানি, প্যারালাইসিস হচ্ছে নড়াচড়া করতে পারে না। তোমার ঐচ্ছিক পেশি,
আমার হাত, আমি চাইলেই নড়াচড়া করাতে পারতেছি, কিন্তু এখন যদি এটা এখন আমি নড়াইতে না পারি, কত বড় ঝামেলা হয়ে গেল। এটাই হচ্ছে প্যারালাইসিস। তোমার ঐচ্ছিক মাংসপেশিগুলা, যেটা তুমি নিজের ইচ্ছায় নড়াইতে পারতেছিলে এতদিন, হঠাৎ করে থেমে গেল, এটাই হচ্ছে প্যারালাইসিস। যেটা হচ্ছে শরীরের কোনো অংশের ঐচ্ছিক পেশির মাংসপেশি ইচ্ছা মতো নাড়াতে পারার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটা সহজ কথা, এটা নিয়ে এত গেজাবো না। ডোপামিন কি? ডোপামিন হচ্ছে হ্যাপি হরমোন। দেখো, মনে করো তোমার সামনে দিয়ে তোমার ক্রাশ হেঁটে গেল, তোমার একটা হ্যাপি হ্যাপি ফিল আসবে না? এই হ্যাপি হরমোনটা হচ্ছে ডোপামিন, বুঝছো? ফান করে বললাম, এটা হচ্ছে হ্যাপি হরমোন। স্নায়ুকোষে নিঃসৃত এক প্রকার নির্যাস, নির্যাস মানে রস, হরমোন তো রস, তাই না? প্রাণ রস আমরা বলি ওরে, তরল পদার্থ। তাহলে স্নায়ুকোষ নিঃসৃত এক প্রকার নির্যাস, এটাই হচ্ছে ডোপামিন, যা রাসায়নিক বার্তাবাহক বা রাসায়নিক দূত হিসেবে কাজ করে। দুধ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। হরমোনকে কিন্তু রাসায়নিক দুধ বলা হয়, কারণ হরমোন দেখো এক জায়গা থেকে নিঃসৃত হয়, অনেক দরকারি কাজ করার জন্য অন্য জায়গায় রক্তের মাধ্যমে বয়ে চলে যায়, অন্য জায়গায় যায় কাজ করে। তাহলে হরমোনকে আমরা রাসায়নিক দূতের সাথে তুলনা করতে পারি। তাহলে ডোপামিন যেহেতু একটা হরমোন, তাহলে ডোপামিনকে আমরা রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে বলতে পারি। তাহলে এটা হচ্ছে একটা হরমোন আর কি, যেটা কোথা থেকে? স্নায়ুকোষ নিঃসৃত হয়, স্নায়ুকোষ থেকে নিঃসৃত হয়। তারপরে দেখো এপিলেপসি কি? এপিলেপসি হচ্ছে একটা রোগ যেটা তোমার প্যারালাইসিসের মতো। মৃগী রোগ শুনছো? মৃগী রোগ শুনছো? এটাই হচ্ছে মৃগী রোগ, বাংলায় বলে মৃগী, আর মানে ডাক্তারদের ভাষায় বললে হচ্ছে এপিলেপসি। এপিলেপসি মস্তিষ্কের একটা রোগ। এখন মস্তিষ্ক যদি নষ্ট হয়ে যায়, তুমি কাজকাম করতে পারবা ঠিক মতো, চিন্তা ভাবনা করতে পারবা না। তোমার মস্তিষ্কই তো আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে, যে সব অর্গানগুলোকে তো সেই হচ্ছে সিগন্যাল পাঠায়। কিন্তু এখন যদি সে সিগন্যাল পাঠাইতে না পারে মস্তিষ্কে, কারণ তার রোগ হয়ে গেছে, মস্তিষ্কের রোগ হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তি তার শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠিক করে চলাচল করাতে পারবে না। সেক্ষেত্রে কি হবে? খিঁচুনি দেখা দিবে। মৃগী রোগ হইলে কি হয়? খিঁচুনি দেখা দেয়। এক্ষেত্রে আরেকটা কথা আমরা সচরাচর মানুষদের মুখে বলতে শুনি যে এরকম, আগুন দেখলে হচ্ছে মৃগী রোগ হয়, পানি দেখলে মৃগী রোগ হয়। আসলে কিন্তু না, আগুন পানির সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওর মস্তিষ্কের সেলগুলাই সমস্যা। কিন্তু আগুন পানিতে এই কথাটা বলার কারণ হচ্ছে, তুমি ধরো আগুনের পাশে গিয়ে তোমার খিঁচুনি উঠে গেল, সেক্ষেত্রে অনেক বেশি বিপদ না? এমনি একটা জায়গা তোমার খিঁচুনি উঠতে তো সমস্যা নেই, কিন্তু আগুনের পাশে যায় যদি খিঁচুনি হয়, তুমি ওই জায়গা থেকে সরে আসতে পারতেছো না, আগুনে তোমার দেহ ঝলসায় যাবে, পুড়ে যাইতে থাকবে। পানির কাছে যায় তোমার খিঁচুনি উঠে গেল, তখন তুমি পানিতে পড়ে গেলা খিঁচুনির কারণে, উঠতে তো পারতেছো না, তুমি তো হচ্ছে সাঁতার জানলেও উঠতে পারতেছো না, কারণ তোমার এখন খিঁচুনি হচ্ছে। সেক্ষেত্রে বলে যে আগুন পানি দেখলে খিঁচুনি উঠে, আসলে কথাটা এরকম না, আগুন পানির সাথে এটা সম্পর্ক নাই। কিন্তু ওই জায়গায় যায়, ওই প্লেসটাতে যায় যদি, মানে আগুন পানির কাছে যায় যদি তোমার খিঁচুনিটা উঠে, এটা বেশি মানে ক্ষতিকর হয়ে যায়। এই জন্য হচ্ছে মানে এরকম প্রচলিত কথা মুখে মুখে আওলায় গেছে আর কি, আসলে কনসেপ্টটা এরকম না। তাহলে এপিলেপসি হচ্ছে মস্তিষ্কের একটা রোগ, তখন কি হয়? খিঁচুনি হয় বা কাঁপুনি দিতে থাকে, এটাই হচ্ছে এপিলেপসি বা মৃগী রোগ। এখন দেখো এখানে ছোট ছোট প্রশ্ন, আমি তোমাদেরকে অনেক অনেক ইনফরমেশন বলছি, যেগুলা এত কিছু এখানে লেখা লাগবে না। এতগুলা কথা বলার একটাই কারণ, যাতে তুমি মজায় মজায় পড়াগুলা মাথায় রাখতে পারো, তোমার যাতে মেমোরাইজ করতে বা মস্তিষ্কে পড়াগুলা স্টেবল হয়। এই জন্য আমি ওদের সাথে সাথে আরো অনেক কথাবার্তা বললাম। সবকিছু তো তোমার এই ছোট প্রশ্ন লেখা লাগবে না, একটা লাইন লেখা লাগবে। সেক্ষেত্রে আমি আশা করি আমার কথাগুলা তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর সহজে বুঝাইতে সুবিধাজনক হবে, এজন্যই এত কথা বলা। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।